আমরা ফুসফুসের রোগ সম্বন্ধে লক্ষণ সম্বন্ধে কিছুক্ষণ আগে বলছিলাম। এখন আমরা কিছু কিছু রোগ সম্বন্ধে আলোচনা করি। একটা কমন রোগ হচ্ছে অ্যাজমা। অ্যাজমা মানে কিন্তু আমরা হাঁপানি মনে না করি। অ্যাজমা এমন একটা রোগ যেখানে হাঁপানি নাও থাকতে পারে, শুধু কাশিও থাকতে পারে, আর শ্বাসকষ্ট থাকতে পারে, হাঁপাচ্ছে এরকম নাও হইতে পারে। সুতরাং এটাকে বাংলা হাঁপানি বলাটা হয়তোবা পুরোপুরি রোগটাকে প্রকাশ করে না। অ্যাজমা সাধারণত এখানে কি হয়, এটা এক ধরনের প্রদাহজনিত রোগ, শ্বাসনালীর রোগ। শ্বাসনালী যে মানে বলেছি, সে শ্বাসনালীর প্রদাহজনিত রোগ। ফুসফুসের শ্বাসনালী, বড় বড় শ্বাসনালী নয়, ট্রাকিয়া নয়, এটা ফুসফুসের ভেতরে যে শ্বাসনালীগুলো থাকে সে শ্বাসনালীর রোগ। এটা এই শ্বাসনালীটা অতি সংবেদনশীল হয়। যাদের অতি সংবেদনশীলতা নাই তাদের হয়তো একটু কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু যাদের সংবেদনশীলতা বেশি তাদেরই একটু বাতাসের গতির পরিবর্তন, বাতাসে আবহাওয়ার পরিবর্তন, বাতাসে যদি হিউমিডিটির পরিবর্তন হয় তাইলেও, অথবা পরাগরেণু তাদের শ্বাসনালীতে গেলে হঠাৎ তাদের শ্বাসকষ্ট কাশি শুরু হয়। অথচ আমাদের সাধারণ মানুষের হচ্ছে না। এটা নামে অতি সংবেদনশীলতা, একটু সেন্সিটিভিটি তাদের বেশি। শ্বাসনালীটা এটা প্রদাহজনিত কারণে হয়েছে। অ্যাজমার সাথে অ্যালার্জির একটা বড় ধরনের সংযোগ আছে, তবে অ্যালার্জি ছাড়াও অ্যাজমা হয়। বড়দের অ্যাজমার সাথে অনেক সময় অ্যালার্জি সমস্যা নাও থাকতে পারে, যেমন হাঁচি, তারপরে শরীরের মধ্যে লাল লাল দাগ হওয়া, আর্টিকারিয়া হওয়া, এক্সিমা হওয়া, এই ধরনের টেন্ডেন্সি ছাড়াও, অর্থাৎ অ্যালার্জিজনিত সমস্যা ছাড়াও অ্যাজমা হতে পারে। অ্যাজমার লক্ষণ কি? কাশি, শ্বাসকষ্ট, বুকে চাপ চাপ অনুভব করা। এগুলা ঠান্ডা ধুলাবালিতে গেলে বাড়ে, নাও বাড়তে পারে, আবার রাতের বেলা বেশি হয়। পরাগরেণু অথবা কোনো পশু পাখির সংস্পর্শে গেলে সেখান থেকে যদি কোনো কিছু পশু পাখির কোনো শরীরের অংশ তাদের শরীরে ঢুকে তাইলে এটা বাড়ে। এই লক্ষণগুলো কিন্তু সবসময় একই রকম থাকে না, কোনো সময় বাড়ে, রাতে দিনে পরিবর্তন হয়, কোনো সিজনে বাড়তে পারে, বিশেষ পরিস্থিতিতে বাড়তে পারে। আবার সবগুলো লক্ষণ একজনের নাও থাকতে পারে, কারো শুধুই কাশি আছে, কারো শুধু শ্বাসকষ্টটা বেশি, কাশি কম, এটাও হতে পারে। রোগের ধরন অনুযায়ী ওরা ভিন্নতা হয়। কারো কারো সারা বছর থাকে, কারো কারো কিছুদিন থাকে, কিছুদিন সে ভালো থাকে। কিন্তু আমাদের মনে রাখতে হবে, ভেতরে যে প্রদাহটা আছে সেটা কিন্তু চলমান। আমার মনে হচ্ছে আমার কাশি শ্বাসকষ্ট নাই, আমি ওষুধ বন্ধ করে দিব, কিন্তু ভিতরে তো প্রদাহ চলমান। সেজন্যে চিকিৎসকের পরামর্শ পেতে রেখে আমরা ওষুধ বন্ধ করে দিব না। সাধারণত আমাদের সাধারণ মানুষদের যে ভুলটা হয় যে আমার তো এখন শ্বাসকষ্ট কাশি কমে গেছে, এখন ওষুধ বন্ধ করে দিই, যেটা করে থাকে, এই ভুলটা কমনলি করে থাকে। আমি এই সচেতনতার জন্য বলছি। আমি বাইরে থেকে মনে হইতে পারে আমি ভালো, কিন্তু ভেতরে ভেতরে আমার যে প্রদাহটা ছিল সেই প্রদাহটা কিন্তু চলমান থাকে। ওরা ফিজিশিয়ান, ডাক্তার সাহেব বুঝেই আপনাকে সিদ্ধান্ত নেবে যে কখন ওষুধের মাত্রা কমাবে বা বাড়াবে। অ্যাজমা রোগ সম্বন্ধে অনেক কিছুই বলার। আমি বলে থাকি অ্যাজমা একটা ভালো ধরনের রোগ, এটা ওষুধে ভালো হয়ে যায়, কন্ট্রোলে থাকে। অনেক সময় পুরোপুরি ভালো হয়ে যেতে পারে। বিশেষ করে বাচ্চাদের যে অ্যাজমাগুলো হয়, বয়স যখন বাড়ে, একটা নির্দিষ্ট বয়স 25-26 বছরের বয়সে তার ছোটোবেলার অ্যাজমা পুরোপুরি ভালো হয়ে যাওয়ার চান্স থাকে, এবং অনেক সময় ভালো হয়ে যায়, বেশিরভাগ সময় ভালো হয়ে যায়। বড়দের অ্যাজমাটা হয়তো বা অনেকদিন কন্টিনিউ থাকতে পারে। বড়দের অ্যাজমা বলতে আমি বোঝাচ্ছি যে বড় সময় যে অ্যাডাল্ট অবস্থায় যে অ্যাজমা হয়েছে তাদেরটা হয়তো অনেকদিন থাকতে পারে, কিন্তু ট্রিটমেন্টে এটা পরিপূর্ণ কন্ট্রোলে থাকে, অনেক সময় ভালো হয়ে যেতে পারে। এই রোগে কিন্তু মানুষের মৃত্যু হওয়ার সম্ভাবনা খুব কম, যদি না আমি এই রোগটাকে কন্ট্রোলে না রাখি। আমি যদি কন্ট্রোলে রাখি তাহলে কিন্তু এই রোগের মৃত্যুর কারণ হয় না। আমি যদি ঠিকমতো চিকিৎসা নেই, চিকিৎসা না নিলে যেটা হয়, বা আমি যদি মন মতো চিকিৎসা নেই তাহলে যেটা হয়, ফুসফুসের প্রদাহ চলমান থাকে, বারবার নিউমোনিয়া হয়, ফুসফুসটা ক্ষতিগ্রস্ত হয়, ফাইব্রোসিস হয়, ফুসফুস ছোট হয়ে যায়। আলটিমেটলি এক সময় পেশেন্টের রেসপিরেটরি ফেলিওর ডেভেলপ করে, তখন আইসিইউতে যেতে হয় বা বিভিন্ন রকম সমস্যা তৈরি হয়। সাধারণ মানুষ আমরা যেটা করব, অ্যাজমাকে আমরা মনে করব যে এই রোগ আমার হয়েছে, আমি মেনে নিব। অনেক সময় রোগীটা মানতে চায় না
যে আমার কেন অ্যাজমা হবে, আমি তো বিড়ি সিগারেট খাই না। আমার ডাক্তার সাহেব যখন বলবে হ্যাঁ আপনার অ্যাজমা হয়েছে, এটাকে মেনে নেওয়াটাই হচ্ছে আমার জন্য ভালো। তাইলে আমি পরবর্তী যে ওষুধগুলো আমি নিব, আর আমি যদি না মানতে দেরি হয়, তখনই এই চিকিৎসা শুরু হইতে দেরি হয়। আর এর ওষুধগুলো বিভিন্ন ধরনের ওষুধ, যে কিছু আছে তাড়াতাড়ি উন্নতি হওয়ার, আর কিছু আছে রোগ যেন আবার না হয় সেই ধরনের ওষুধ। সব ধরনের ওষুধ ডাক্তার সাহেব আমাকে বুঝিয়ে দিবে এবং সেই অনুযায়ী আমি চলার চেষ্টা করব। আর যেসব পরিবেশে গেলে আমার কাশি শ্বাসকষ্ট বাড়ে, ওই পরিবেশগুলোতে আমি যাব না। ঠান্ডা ধুলাবালি থেকে দূরে থাকব, বিশেষ করে কোল্ড ড্রিঙ্কস, ফ্রিজের ঠান্ডা পানি, ফ্রিজ খোলা, এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করব। বাসায় যদি কার্পেট থাকে যেন না থাকে সে চেষ্টা করব, বাসায় কার্পেট সরিয়ে ফেলবো, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, ওয়েল ভেন্টিলেটেড রুম যেন হয়, বিশেষ করে বাসায় কোনো প্রাণী যেন না থাকে। যেমন অনেক সময় মানুষ কুকুর বিড়াল পালে, আরশোলা থাকে, তেলাপোকা থাকে, এগুলার থেকেও মানে এগুলার পশম বা শরীরের বিভিন্ন বিষ্ঠা যখন বাতাসে ছড়ায় তখন শ্বাসকষ্টটা বাড়ে। আর সাথে সাথে আবহাওয়া, এটা যেন ঘরের দেয়াল ড্যাম না থাকে, এর খেয়াল রাখ। আমরা অ্যাজমা সম্বন্ধে আমরা আরেকটা জিনিস বড় ভুল আমাদের সাধারণ মানুষদের হতে পারে, সেটা তাদের দোষে বলবো না, সেটা চিকিৎসক এবং রোগী দুজনেরই দোষ এখানে আছে, বা দুজনেরই ব্যর্থতা। সেটা হচ্ছে ইনহেলার টেকনিক শেখা। বেশিরভাগই শ্বাসের ওষুধগুলো কিন্তু ইনহেলার মাধ্যমে নেওয়াটা হচ্ছে সায়েন্টিফিক। এটা শরীরের তখন ডোজও কম হয়, সাইড এফেক্টও কম, একদম সরাসরি যেখানে রোগ সেখানে চলে যায় ওষুধটা, এবং এগুলা গর্ভাবস্থায় সেফ। তো এই টেকনিকটা শেখা এবং শিখে নেওয়া, বারবার প্র্যাকটিস করাটা গুরুত্বপূর্ণ। আমরা আপনার এখনই সেটা দেখাচ্ছি। আমরা শ্বাসকষ্ট রোগীদের যে ইনহেলার দিয়ে থাকি, এটা দুই ধরনের। একটা হচ্ছে মিটার ডোজ ইনহেলার, MDI বলে, আর একটা হচ্ছে ড্রাই পাউডার ইনহেলার, DPI। এই DPI ডিভাইস বিভিন্ন ধরনের থাকে, এটা এক ধরনের ডিভাইস, এটা আরেক ধরনের ডিভাইস, কেমন। আর ইনহেলারগুলো, মিটার ডোজ ইনহেলার নেওয়ার জন্য আর এক ধরনের স্পেসার থাকে, এটা হচ্ছে এক ধরনের স্পেসার, কেমন। এটা খোলা যায়, ক্যাপটা খোলা যায়, তারপরে ভেতরের যে ক্যানিস্টারটা আছে ক্যানিস্টারটা খোলা যায়, এগুলো খুলে পরিষ্কার করা যায়। MDIটা আপনি ধরেন, ইনহেলারটা আপনি ধরেন, এইভাবে ধরছেন। আমরা প্রথমে ইনহেলারটাকে এরকম ঝাঁকান, ধরবো, তারপর ঝাঁকাবো। আপনি বুকের শ্বাসটা ফেলে দিন। এবার মুখের মধ্যে নিয়ে রাখুন, ঠোঁটের মাঝখানে রাখুন। এবার চাপ দিয়ে টান দেন। একটু দেরি হয়ে গেছে, একসাথে হবে। এই ভুলটা আমরা করব না, চাপ এবং টান একসাথে হবে। কেন, আবার করেন। ধরে রাখুন 10, এরকম করতে হবে। চাপ টান একত্রে নিয়ে আপনি শ্বাসটাকে ধরে রাখবেন বুকের ভেতরে 10 সেকেন্ড। এটা হচ্ছে MDI। এবার রাখুন। আমরা আরেকটা জিনিস আপনাকে দেখাচ্ছি, যদি কেউ নিতে না পারে MDIটা এভাবে, ওই যে আপনি টান দিলেন একরকম, চাপ দিলেন আগে পরে হয়ে গেল, সেটা যদি কারো হয় তারা এটা দিয়ে করবে, এই মিটার ডোজ ইনহেলার দিয়ে করবে। লাগানো হলো আপনি বলতেন, এরপর চাপ দিলে এটা ভিতরে জমবে, এখান থেকে বের হবে না, শুধু টানলেই বের হবে, এছাড়া বের হবে না। আবার টানেন, সহজ, ঠিক আছে, 3বার টানতে পারবে পরে। আবার রাখ। 2 ধরনের ডিভাইস আমরা দেখাচ্ছি। এর ভিতরে ক্যাপসুল রেখে কিভাবে আপনি ব্যবহার করবেন আপনাকে আমরা একটু দেখিয়ে দিচ্ছি। যদি বাকিগুলো আপনি পেরেছেন, কেউ যদি না পারে তাদের ক্ষেত্রে আমরা এটা প্রযোজ্য। ঔষধের সাথে ডিভাইসগুলো দিয়ে দেয়, ঔষধ কোম্পানি থেকে ওরা দিয়ে দেয়। কীভাবে ব্যবহার করবে, টান দিলে খুলে যাবে। খোলার পর এর ভিতরে ফাঁকা জায়গা আছে ওষুধ রাখানোর, এখানে ঔষধটা বসাবে। এর ভিতরে একটা সুচও আছে, 3-4 বার এভাবে করলে ওই সুচটা ঔষধ ছিদ্র করে দেবে, কারণ ঔষধের ভিতরে পাউডার থাকবে। 3-4 বার করলে ছিদ্র হবে। এরপর আটকিয়ে নেবে, ফেলে আগে বুকের ভিতরে বাতাস ছেড়ে দেন, এরপর টেনে নেন। একটু মুখের ভিতরে হবে, ডিভাইসটা একটু মুখের ভিতরে দেবেন, আবার ছেড়ে দেন, মুখের ভিতরে ঢুকিয়ে নেন, হ্যাঁ আটকে রাখেন বুকের ভিতরে। ঔষধটা কমপক্ষে 10 দিন আটকে রাখবেন, এরপর ছেড়ে দেবেন।